নির্বাচনের আগে যারা সংস্কারের কথা বলে তাদের উদ্দেশ্য সৎ নয় বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো হঠকারী সিদ্ধান্তে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে, বিএনপিকে ভাঙার স্বপ্ন সফল হবে না। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই কর্মসূচিতে যোগ দেন সংগঠনটির ঢাকা মহানগর ও আশপাশের জেলার নেতাকর্মীরা। আলোচনা সভার শুরুতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের নেতারা, পরে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের গণতন্ত্রের পৃষ্ঠে শ্রীকাঘাত উদ্যত রয়েছে, এরা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে নিয়ে এখনো দেশি বিদেশি নানা চক্রান্ত অব্যাহত আছে। চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানান তারেক রহমান। বীর ছাত্র জনতাকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর এখন দেশ গড়ার পালা, তবে সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। সংস্কার নাকি নির্বাচন, এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, অনেক অপপ্রচার হবে, সব অপপ্রচার ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সবার কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। এবং সজাগ থাকতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জিয়া উদ্যানে কথা বলেন তিনি। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান মঈন খান। পরে ডক্টর আব্দুল মঈন খান বলেন, চেপে থাকা স্বৈর শাসনের অবসানে ছাত্র জনতার সাথে ছাত্রদলের অবদান স্মরণ করতে হবে। জুলাই আগস্টের আন্দোলনকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বলে মন্তব্য করেন তিনি। বলেন, ছাত্রদল অংশ নেয় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। বিএনপির এই সহযোগী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে অংশ নেয় বলেও জানান তিনি। সংস্কার কোনোদিন থেমে থাকে না, কাজে আগে সংস্কার পরে নির্বাচন অথবা পরে আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি, তারা আকুল হয়ে আছে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কাজ শুরু হয়েছে। প্রকাশ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া 15 জানুয়ারির মধ্যেই। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কাছে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি আরো বলেন, গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন আয়োজনই নতুন বছরে সরকারের লক্ষ্য। সোমবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে ঘোষণাপত্র প্রকাশে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। পরদিনই বন ও পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, এরই মধ্যে কাজ শুরু হয়েছে, সময় মতোই প্রকাশ করা হবে। এ নিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে
কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পণ্যের দাম নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ। বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া না নিয়ে উপদেষ্টা বলেন, এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না ঢাকা দিল্লি সম্পর্ক। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তাকে ফেরত আনার প্রক্রিয়া এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা একসাথে চলবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নতুন বছরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থনীতি ও কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত সহ স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে সরকার। আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না, কারণ আমি মনে করি যে তিনটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যথেষ্টই আছে। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে ঢাকা দিল্লির সম্পর্কে দূরত্ব আরও বাড়বে কিনা, এমন প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই, আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। এ মাসেই দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন তিনি, তবে সূচি ও আলোচনা এজেন্ডা এখনো ঠিক হয়নি। চীনারা যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করবো আমাদের কি অ্যাচিভেবল, কি আমাদের তাদের কাছ থেকে সমাধান করতে পারি। এই সময় মিয়ানমার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছরে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ, কিন্তু বছরের প্রথম দিন সব বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পাণ্ডুলিপি তৈরি এবং মান নিশ্চিত সহ নানা কারণে পাঠ্য বই ছাপায় বিলম্ব হচ্ছে। আর বিতরণেও নানা ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে নতুন বছরের সব বই জানুয়ারির মধ্যে দেওয়া হবে। নতুন বছরের নতুন সকাল, রাজধানীর স্কুলে স্কুলে প্রাণ চাঞ্চল্য। শুরু হয়েছে ক্লাস। ভালো লাগছে যে আবার এতদিন পর স্কুলে ক্লাস করছি। আলহামদুলিল্লাহ, ক্লাস 6-এ উঠলাম, ভালোই লাগে। বছরের প্রথম দিন সব বিষয়ের বই হাতে পায়নি শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, এনসিটিবির ওয়েবসাইটে নতুন বই থাকায় আপাতত সেটি দিয়েই ক্লাস চালাচ্ছেন তারা। পুরো 7 ক্লাসটা ভালো করে পাস করে ভালো করে যাব, এবং নতুন বই আজকে আমরা পাইনি। যেহেতু আমাদের ক্লাসের সমস্যা হচ্ছে না, কারণ কি আমাদের অনলাইনে সমস্ত বই আছে, আমরা অনলাইনে সবগুলো বই পেয়ে গেছি এবং স্টুডেন্টদেরকে আমরা সেইভাবে গাইড দিচ্ছি। নতুন বছরের প্রথম দিন বেশিরভাগ বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হয়নি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এসব বই দ্রুততম সময়ের মধ্যে না দিলে পড়াশোনায় ব্যাপক ঘাটতি হবে। এবছর ছাপা হচ্ছে 40 কোটির মতো নতুন বই। এখন পর্যন্ত বেশিরভাগ বই ছাপা হয়নি। তবে জানুয়ারির মধ্যে সব বিষয়ের বই আর দশম শ্রেণীর সব বই 5 জানুয়ারির মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। এদিকে সময় মতো সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা জানান, নানা কারণে ছাপায় বিলম্ব হয়েছে। বই বিতরণ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলেও জানান উপদেষ্টা। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে
কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। এছাড়া আগামীতে নবম শ্রেণীতে বিভাগ ভিত্তিক বিভাজন তুলে দেয়া যায় কিনা সেটিও সরকার ভেবে দেখছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা পেতে দিতে হবে চিকিৎসা সনদ ও চিকিৎসকের সত্যায়ন। জালিয়াতির চেষ্টার কারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সহায়তার অর্থ দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন হাজারেরও বেশি, আর আহতদের সংখ্যা ছড়ায় 10,000। এসব পরিবারকে সহায়তা দিতে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এবার অর্থ সহায়তা দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ফাউন্ডেশন। সহায়তার টাকা স্ত্রী সন্তান নাকি বাবা মায়ের হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হচ্ছে জটিলতা। বুধবার শাহবাগের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সার্জিস আলম। উনারা এক হয়ে এখানে আসতে পারেন না, এটা হচ্ছে একটা ঝামেলা হয়। আরেকটা ঝামেলা হয় যেটা যে ভাগটা করা হয়, কারণ বাবা মামা আছেন, একজন আমার যিনি ওয়াইফ উনি আছেন, উনার সন্তান আছেন, আমরা 50-50 করলাম, এটা অনেকে মানতে চান না। 60-50 করলাম, মানতে চান না, এই জন্য আসেন না। তো না আসলে আমরা দিব কিভাবে? ঝামেলাটা তাদের মধ্যে। চিকিৎসার তথ্য নিয়ে অনেকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এই কারণে স্বচ্ছতা নিশ্চিতে চিকিৎসকের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেত বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হয়েছে 109 কোটি টাকা। এর মধ্যে আহত ও নিহতদের মধ্যে সহায়তা হিসেবে দেওয়া হয়েছে 47 কোটি টাকা। হিসাবে জমা আছে 61 কোটি টাকা। শহীদ পরিবার এবং আমাদের আহত যোদ্ধাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডলারের দাম আরও বাজারমুখী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 5 জানুয়ারি থেকে লেনদেনের তথ্য দিনে 2 বার জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। ডলারের বাজারে স্থিতি ফেরাতে নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর নজরদারির পরামর্শ বিশ্লেষকদের। গেল কয়েক মাস ধরে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। শুধু ডিসেম্বরে এসেছে 240 কোটি 5 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধের পাশাপাশি নানা উদ্যোগ নিলেও ডলারের বাজার আবারও অস্থির। ব্যাংকগুলোতে সরকার নির্ধারিত ডলারের দাম 120 টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে তা মিলছে না। কেনাবেচা হচ্ছে নির্ধারিত দরের চেয়ে 3 থেকে 4 টাকা বেশিতে। খোলা বাজারে ডলারের দাম আরও বেশি। মানি এক্সচেঞ্জগুলো বলছে চাহিদা বাড়ায় বেড়েছে ডলারের দাম। গভর্নমেন্টে বিল পরিশোধ করতে হয় বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে, এতে ডলারের ক্রাইসিস যেমন ব্যাংকে বাড়ে, ব্যাংকে বাড়ার সাথে সাথে ক্রাইসিস মার্কেটও বাড়ে। অনেকে সময়টা মূল্যায়ন করতে চায় না, শর্টকাটে নিয়ে করতে চায়। এই ক্ষেত্রে মানি এক্সচেঞ্জের ডলারটা একটু বেশি হয়। সরকারের যে মানি এক্সচেঞ্জের ডলারের যে দাম নির্ধারণ করে দেয়, আমরা ম্যাক্সিমাম টাইমে সেই জিনিসগুলো এখানে পাই না। রেমিটেন্স সংগ্রহের ক্ষেত্রে ডলারের সর্বোচ্চ দর 123 টাকা। তবে রেমিটেন্স ও রপ্তানি আয়ের বিনিময় হার একই হবে। ডলারের বাজার স্থিতিশীল রাখতে দিনে 2 বার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। বাজার ভিত্তিক পদ্ধতি কার্যকর হলে ডলারের দাম স্থিতিশীল থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। খোলা বাজারের সাথে যখন অফিসিয়াল মার্কেটের ডিফারেন্সটা যখন বেড়ে যায় তখনই কিন্তু একটা সন্দেহের জায়গা থাকে যে নিশ্চয়ই আগের মতো ওই মানে অসৎ উপায়ে টাকা পয়সাগুলো মানে বাংলাদেশ থেকে বের করে দেওয়া, মানে সরাসরি সম্পদ পাচার। ইম্পোর্ট পেমেন্ট বা অন্য কোনো কারণে এক্সচেঞ্জ হাউসকে অতি রেট 123, 24, 25, 27, 28 পর্যন্ত দিয়ে ডলার আনে। আমার মনে হয় ব্যাংকগুলোর এই প্রবণতাটা রোধ করা উচিত। ডলারের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিনে দর্শনার্থী উপস্থিতি কম। এখনো সব স্টল সাজসজ্জার কাজ গুছিয়ে নিতে পারেনি। কয়েকদিন পর মেলা জমে উঠলে ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। পূর্বাচলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর দিনে বিকেল থেকে আসতে শুরু করে দর্শনার্থীরা। এবার প্রথমবারের মতো সরাসরি টিকিট কাটার পাশাপাশি অনলাইনেও টিকিট কাটতে পারছেন।
মেলা শুরু হলেও বেশিরভাগ প্যাভিলিয়নের কাজ শেষ হয়নি। মেলায় মনোহরি, আসবাবপত্র, গৃহস্থলী পণ্যের স্টল বেশি। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। ছুটির দিনে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। দর্শনার্থীদের সুবিধায় রয়েছে বিটিআরসির বিশেষ বাস সার্ভিস। গত বছরের চেয়ে এবার মাঠটাও সাজানো, পরিপূর্ণভাবে সাজানো ভালো হয়েছে। এবার ব্যবসাটাও আমাদের আশা রাখি ভালো হবে। গতবারের তুলনায় এবার আরো আমরা ভালো করব। ঢুকার এন্ট্রিটা আরো বেশি স্বতঃস্ফূর্ত হওয়া উচিত, কারণ ওখানে এখনো নাকি অনেকেই ঢুকতে একটু প্রবলেম ফেস করছে। আদারওয়াইজ খুবই ভালো। এবার অর্গানাইজেশনে যারা আছে ওভারঅল খুব ভালো। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে গেল ডিসেম্বরে। বাংলাদেশের ব্যাংকের তথ্য বলছে এ সময় 263 কোটি 90 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে 64 কোটি 80 লাখ ডলার বেশি। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। এর আগে করোনাকালীন 2020 সালের জুলাই মাসে 259 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। এছাড়া চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রেমিটেন্স এসেছে 1377 কোটি ডলার, যা আগের অর্থ বছরে একই সময় ছিল 1080 কোটি ডলার। জুলাই বাদে অর্থ বছরের 5 মাসই 2 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। অর্থনীতিতে প্রত্যাশিত গতি না ফেরায় চলতি অর্থ বছরের 5 মাসে রাজস্ব আদায় ঘাটতি বেড়েছে। এ সময় ঘাটতি 10,000 কোটি টাকা বেড়ে 42,000 কোটি টাকা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে গত নভেম্বর পর্যন্ত আদায় হয়েছে 1,27,000 কোটি টাকা। অর্থনীতির ধীরগতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কিছু প্রতিষ্ঠানের উৎপাদন কমে যাওয়া বা বন্ধ হওয়ায় রাজস্ব কমেছে বলে মনে করছেন কর্মকর্তারা। বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে ট্যাক্স ছাড় দেয়ায় আদায় কমেছে বলেও মত বিশেষজ্ঞদের। শুধু নভেম্বরেই আদায় কমেছে প্রায় 2,500 কোটি টাকা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর উপায় নিয়ে বৈঠক করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। চলতি অর্থ বছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য 4,80,000 কোটি টাকা। গাড়ি কেনায় ঋণের পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক সর্বোচ্চ 40 লাখ টাকা ঋণ দিতে পারত, তা বাড়িয়ে 60 লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি গাড়ির দামের কত শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে সেই সীমাও বাড়ানো হয়েছে। বুধবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য 70% পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাকি টাকার যোগান ক্রেতাকেই দিতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, গাড়ির বর্তমান বাজার মূল্য বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। এছাড়া গাড়ির দামে সর্বোচ্চ 50% পর্যন্ত ঋণ দিতে পারত ব্যাংকগুলো। এখন গাড়ির দামে 60% পর্যন্ত ঋণ নিতে পারবে। পুরোনো গাড়ি কিনতেও পাওয়া যাচ্ছে এই ঋণ। চট্টগ্রামে আবারও বসছে ফুল উৎসব। দেশি বিদেশি বর্ণিল ফুলের সৌন্দর্যে সাজছে সাগর ঘেঁষা ডিসি পার্ক। তৃতীয়বারের এই আয়োজনে 136 প্রজাতির ফুল দিয়ে সাজানো হচ্ছে পুরো এলাকা। 4 জানুয়ারি থেকে শুরু হয়ে এই উৎসব চলবে 1 মাস। পৌষের শীতল বাতাসে দোল খাচ্ছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপের মতো পরিচিত ফুল। আরও আছে পিটুনিয়া, গেরানিয়াম, ব্রাসিকা কলির মতো বিদেশি ফুলও। ফুলে ফুলে ঘুরে মধুর অন্বেষণে নেমেছে মৌমাছির দল, উড়ছে প্রজাপতি। এমন দৃশ্যের দেখা মিলছে বন্দরনগরীর ডিসি পার্কে। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে তৃতীয়বারের মতো হতে যাচ্ছে এই উৎসব। 1 মাসের উৎসবকে সামনে রেখে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের মতো প্রজাপতি ও ময়ূরের বিশাল প্রতিকৃতিতে সেজেছে উদ্যান এলাকা। থাকছে জোড়া দিঘিতে ভাসমান ফুলের বাগানও। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা কিন্তু 136 প্রজাতির প্রায় লক্ষাধিক ফুল এখানে রয়েছে। তো সারা বছর যে ফুলগুলি না ফোটে সে ফুলগুলি রাখা যায় না। তারপরও আমরা চেষ্টা করব যত পারি কমার্শিয়াল ফুলকে আপনারা অ্যাভয়েড করে ন্যাচারাল ফুলগুলি রাখার চেষ্টা আমাদের চলছে। ফুল উৎসবে ঘুরে উড়ানো ও নানা সাংস্কৃতিক আয়োজনও থাকছে। নগরবাসীর যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এবার আমাদের এই মাসব্যাপী ফুল উৎসবে
বিশেষ আকর্ষণ হচ্ছে ভাসমান ফুলবাগান, মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, মাল্টিকালচার ফেস্টিভ্যাল থাকবে, ঘুড়ি উৎসব থাকবে। লাখো ফুলের সমাহারের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন নগরবাসীও। কারণ আমাদের চট্টগ্রামে এরকম একটা উৎসব হচ্ছে, এটা নানান জায়গায় মানুষ এসে দেখে, এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। যে ছোটরাও আছে তারা এসে যেটা এনজয় করবে, এটা অনেক বড় একটা অপরচুনিটি। সরকারি খাস জমি দখলমুক্ত করে 2023 সালে প্রথমবারের মতো ফুল উৎসবের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।